নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিভিন্ন জায়গায় সাব পোস্ট অফিস তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি জলপাইগুড়ি নাগরিক সংসদের। মঙ্গলবার বড় পোস্ট অফিসে বিক্ষোভ দেখান সংসদের নেতা কর্মীরা। পিকআপ ভ্যানে গাদাগাদি করে ঝুঁকিপূর্ণ যাতায়াত চা শ্রমিকদের। বেআইনি হলেও কোনো বিকল্প নেই। স্থানীয় বাসিন্দারা চাইছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধ করতে। উত্তরবঙ্গ সফরে এসে সোমবার বিকেলে প্রথমেই শিলিগুড়িতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই শহরের নানা প্রান্তে তাকে ঘিরে ছিল উৎসাহ ও কৌতূহল। মুখ্যমন্ত্রী পৌঁছতেই ভিড় জমল নৌকাঘাট মোড়ে, কারণ সেখানেই ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। আজ 9 সেপ্টেম্বর রায় সাহেব ও পঞ্চানন বর্মার 91তম প্রয়াণ দিবস। এদিন বিকেলে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের সময় মূর্তির চারপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ এক ঝলক মুখ্যমন্ত্রীকে দেখতে উচ্ছ্বাসে ফেটে পড়েন। কারো হাতে ছিল ফুল, কারো হাতে মোবাইল ফোন। একটি ছবি, একটি ভিডিওতে মুহূর্তকে বন্দী করতে চাইছিলেন সকলে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মী, প্রত্যেকেরই চোখে একরাশ কৌতূহল। শিলিগুড়িতে আজ মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন, তবে জনতার চোখ এখন আগামীকালের দিকে, কারণ 10 সেপ্টেম্বর তিনি জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। এবিপিসির ময়দানে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। সেখানে জেলার উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক নিরাপত্তা থেকে পরিকাঠামো সবকিছু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেই আভাস মিলছে প্রশাসনিক মহল সূত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে শহরের রাস্তাঘাটে উৎসবের আবহ। আর মানুষের মুখে একটাই প্রশ্ন, আগামীকাল জলপাইগুড়ির জন্য মুখ্যমন্ত্রী কী বার্তা আনবেন? ঝুঁকিপূর্ণ যাতায়াতে মৃত্যু মিছিল। চা শ্রমিকদের জন্য নেই নিরাপদ পরিবহন। চা শ্রমিকদের জীবনে ঝুঁকিপূর্ণ যাতায়াত যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিন সকাল হতেই মালবাজার মহকুমার বিভিন্ন এলাকার চা শ্রমিকদের দেখা যায় পিকআপ ভ্যানে গাদাগাদি করে চা বাগানে কাজে যেতে। এসব যাত্রা সম্পূর্ণ বেআইনি হলেও শ্রমিকদের কাজে যাওয়ার অন্য কোনো বিকল্প নেই। সামান্য মজুরির আশায় জীবনের ঝুঁকি নিয়েই তারা বেরিয়ে পড়েন অন্য বাগানের কাজের সন্ধানে। এই অনিরাপদ যাতায়াতের ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি 25 আগস্ট নাগরাকাটার গাঠিয়া চা বাগানের কাছে একটি শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় 3 জন শ্রমিকের এবং আহত হন প্রায় 23 থেকে 24 জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলে নাগরাকাটার চাপাগুড়িতে আরও একটি শ্রমিক বোঝাই গাড়ি উল্টে আহত হন অন্তত 26 জন শ্রমিক। বর্তমানে তারা মালবাজার সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসনের উচিত এই অনিরাপদ ও বেআইনি যাতায়াত বন্ধ করা এবং চা বাগান কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের জন্য বাস বা বড় আকারের নিরাপদ যানবাহনের ব্যবস্থা করা। মাত্র 250 থেকে 300 টাকা মজুরির জন্য শ্রমিকদের এমন মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করাটা অমানবিক বলেই মনে করছেন সচেতন মহল। কিছুদিন আগে গাছিয়া বাগানের দুর্ঘটনায় মৃত শ্রমিক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হলেও স্থানীয়দের মতে সেই ক্ষতিপূরণ যথেষ্ট নয়, বরং দুর্ঘটনা এড়াতে শ্রমিক পরিবহনের নিরাপদ ব্যবস্থাই হওয়া উচিত মূল অগ্রাধিকার। সবচেয়ে আশঙ্কার বিষয়, একের পর এক দুর্ঘটনা ঘটলেও বাস্তব চিত্রে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলেও মঙ্গলবার সকালেই আবার দেখা যাচ্ছে দুর্ঘটনার পরদিনই শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান দ্রুত গতিতে ছুটে চলেছে চা বাগানের পথে। এই দিন নেই কোনো নজরদারি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামী দিনে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে। रासमोड़ कहाँ पे गए थे काम करने के लिए? खालझोड़ा। क्या काम था बागान का? गाड़ी में कितना आदमी था? कैसे हो गया एक्सीडेंट?
बाइक वाला आगे आया। अच्छा, हाँ, हम लोग का गाड़ी अपने ही रास्ता में आ रहा था, बाइक वाला इधर से आके घुस गया। বিগত দিনেও এরকমই ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে গাঠিয়াতে। এটা এই ঘটনাগুলো পরপর, তার মধ্যে আমাদের যে রাস্তা আছে, রাস্তায় গরু ছাগল তো এটা প্রায় চলে। এখানে আমার যা বক্তব্য হচ্ছে কি, যে এই বাগান কর্তৃপক্ষ মানে যে দুজন খগাটা থেকে মারা গিয়েছিল, ওদেরকে কিন্তু 2 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছিল। এই 2 লক্ষ টাকা কম্পেনসেশনে যদি আমরা বাগান কর্তৃপক্ষ না গিয়ে, যদিও আমাদের লেবারদের যারা সারাদিনে মজুরি করে 250 টাকা পায়, তাদের জন্য যদি বাসের সুব্যবস্থা করে দেয় বা কোনো বড় গাড়ির সুব্যবস্থা করে দেয়, তাহলে মনে হয় খুব ভালো হবে। কারণ আমরা নিজেই মানে নিজেকে খারাপ লাগছে যে আমাদের বাড়ির পাশের লোক, আমাদের বাগানের লোক, আমাদের ব্লকের লোক এইভাবে দিন দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে আর মারা যাচ্ছে, আর আমরা সেটাতে কোনো জায়গায় কোনো কিছু করতে পারছি না। আজকের ডেটে 2 লক্ষ টাকা কম্পেনসেশন খুব একটা বেশি না। সেই টাকা দিয়েই হয়তো বাগান কর্তৃপক্ষ যদি হয় তাহলে হয়তো ব্লকে বা প্রশাসনের ক্ষেত্রে ওরা আবেদন করে বাগানের যে বিঘা লেবারদের জন্য বড় গাড়ি ব্যবস্থা করে, সেটাই হওয়া উচিত। আমি দিনে কি মারা গেলে কে যাবে? আমাদের লেবার মা বোনটা মারা যাবে, তাছাড়া তো আমরা তো কেউ নাই ওই লেবারিতে, আমরা নাই। তো কালকে আমরা কি 2 দিনের জন্য শোক জ্ঞাপন করব, 2 দিনের জন্য দেখা করব, 2 দিনের জন্য চাল আটা দিব, তার বেশি আমরা কি করব? তো আমরা সময় থাকতে যাতে প্রশাসনও স্টেপ নেয় আর বাগান কর্তৃপক্ষও স্টেপ নেয় এই বাগানের লেবারদের উদ্দেশ্য করে। বিভিন্ন জায়গায় সাব পোস্ট অফিস তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি জলপাইগুড়ির নাগরিক সংসদের। মঙ্গলবার বড় পোস্ট অফিসে বিক্ষোভ দেখান সংসদের নেতা কর্মীরা। ডাক পরিষেবা বন্ধ নয়, নতুন করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি স্থায়ী সার্কিট বেঞ্চের সামনে অবিলম্বে নতুন করে ডাকঘর করার দাবি তোলা হয়েছে। কিছুদিন আগে শহরের বড় পোস্ট অফিসে এসেছিলেন পোস্টমাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায়। তিনি ডাক পরিষেবাকে আরও উন্নত করা হচ্ছে সেই বার্তা দিয়েছেন। পাশাপাশি শহর ও শহরতলির মোট 10টি সাব পোস্ট অফিসের পরিষেবা বন্ধ করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। নাগরিক সংসদের দাবি, সাব পোস্ট অফিস বন্ধ হলে বিশেষ করে প্রবীণরা খুবই সমস্যায় পড়বেন। সরকারি পরিষেবা এভাবে বন্ধ করতে দেব না বলে হুঁশিয়ারি দিলেন সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোবিন্দ রায়। সংসদের সভাপতি পান্থ দাশগুপ্ত বলেন, প্রচুর মানুষের সঞ্চিত অর্থ ডাক বিভাগের মাধ্যমে নিরাপদ থাকে। ডাক পরিষেবা বন্ধ হলে প্রতারকদের খপ্পরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই কারণে আমাদের দাবি ডাক পরিষেবা বন্ধ নয়, সচল রাখা হোক। কিছুদিন আগে পোস্টমাস্টার জেনারেল তিনি জলপাইগুড়ি ডিভিশনের ভিজিটে এসেছিলেন এবং তারপরে একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে জলপাইগুড়ির প্রান্তিক এলাকার সিঙ্গেল ম্যান্ড কতগুলো পোস্ট অফিস, মোট 10টা পোস্ট অফিসকে তারা তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের এই দাবি সনদ আমরা পেশ করছি ওনার মাধ্যমে, সুপারিনটেনডেন্ট অফ পোস্ট, তার মাধ্যমে পোস্টমাস্টার জেনারেলের কাছে। কারণ আমরা জানি যে এই ডাক যোগাযোগ ব্যবস্থা এইটা সরকারের হাতে যত বেশি সময় থাকবে তত বেশি সাধারণ মানুষের উপকারে আসবে। যতই বলা হোক না কেন যে ডাক ব্যবস্থা ক্রমশ উঠে যাচ্ছে, বাস্তবে তা নয়। অনেক সরকারি নথি, বেসরকারি কাগজপত্র যেগুলো ডাক ব্যবস্থার মধ্য দিয়ে প্রচারিত হয়, সেইটা সরকারের মূল সেখানে ভূমিকাটা থাকুক, এটা আমরা চাইছি। 2 নম্বর কথা, সরকারি পোস্ট অফিস শুধুমাত্র ডাক যোগাযোগ বিষয়ের জন্য নয়, প্রচুর মানুষের সঞ্চিত অর্থ, এবং আমরা জানি প্রান্তিক এলাকার মানুষ যারা পেনশনার্স অনেকে আছেন, যারা এই ডাক যোগাযোগ বা এই পোস্ট অফিসের মাধ্যমে তার অর্থের খুব নিরাপদ সঞ্চয় রূপে এতদিন গণ্য করে এসছেন। এগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে সেই মানুষরা তাদের উপর আঘাত নেমে আসবে, তাদের জলপাইগুড়ি আসতে হবে, কিংবা যেটা অনেক জায়গায় হয় যে বেসরকারি ফাঁদে, নানা রকম ফাঁদ, চিট ফান্ডের নামে ফাঁদগুলো হয়, সেখানে গিয়ে তারা পড়বে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আরেকটা কথা, রবীন্দ্রবাবু এইমাত্র আমাকে বললেন যে জলপাইগুড়িতে তুলে দেওয়ার বিরুদ্ধে তো আমরা বটেই, সেই সাথে আমাদের দাবি যে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, সার্কিট বেঞ্চ চত্বরে বা তার কাছাকাছি অঞ্চলে, উল্টো দিকে বা একদম নিকটবর্তী জায়গায়, সেখানে আমরা জানি বহু মানুষের সমাগম হবে, অনেক অর্থ এবং ডাক যোগাযোগের সুযোগ সেখানে তৈরি হবে। সেখানে একটি নতুন পোস্ট অফিস চালু করার দাবিও আমরা সেই সাথে রাখছি। একেবারেই যুক্তিপূর্ণ নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পরিষেবা মানুষের কাছে দেওয়া হয়েছে সেই পরিষেবা বন্ধ করা চলবে না। পরিষেবার সম্প্রসারণ করতে হবে, সংকোচন আমরা মানব না। আমাদের জলপাইগুড়ি জেলায় যে 10টি সাব পোস্ট অফিসকে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে, এটা তো আমরা মানবই না। সবগুলোকে চালু রাখতে হবে। পাশাপাশি আমরা হাইকোর্ট বেঞ্চ যে চত্বরে হচ্ছে, আমরা এখনই পোস্টমাস্টার জেনারেলকে অনুরোধ করব
আমাদের হাইকোর্টের যিনি আমাদের পরিচালক মণ্ডলী আছেন, প্রধান বিচারপতি আছেন, তার কাছে এখনই প্রস্তাব পাঠাক হাইকোর্ট চত্বরে অবিলম্বে একটি ডাকঘর তৈরি করতে হবে, কারণ সেখানে প্রচুর মানুষের এই ডাকঘরের কাজ করতে হয়, স্পিড পোস্ট করতে হয় এবং প্রচুর চিঠি সেখানে লেনদেন হয়। সুতরাং এই দাবিটাও আজকে আমরা এর সঙ্গে করছি। কোনো বন্ধ করা নয়, নতুন চালু করার দাবিতে আমাদের লড়াই। এই বন্ধ করলে পরে কি ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা? ক্ষয়ক্ষতি বলতে আমাদের এই তো ডাক্তারবাবু এতক্ষণ আগে বলছিলেন যে বহু মানুষের, প্রান্তিক মানুষের তাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট সেখানে পোস্ট অফিসে রাখা, তাদের পেনশন নেওয়া, তাদের ক্ষুদ্র সঞ্চয়, এই সবগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর সরকার তো কোনো বানিয়া নয়, সরকার একটা ওয়েলফেয়ার স্টেট, তারা মানুষের সেবা দেওয়ার জন্য দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার দিক থেকে বন্ধ করা নয়, সম্প্রসারণের দাবি আমরা জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি চলছে জোর কদমে। হাতে মাত্র কিছু ঘন্টা, রাতেও চলছে জোর কদমে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি। আগামীকাল জলপাইগুড়িতে প্রশাসনিক সভা করতে শিলিগুড়ি থেকে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই শহরের এবিপিসি ময়দানে অস্থায়ী পরিকাঠামো তৈরির কাজ চলছে জোর কদমে। রাতের সভার জন্য প্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছলে ভিড় জমায় কৌতূহলী জনতা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানান, মুখ্যমন্ত্রী আসবেন, কাজ হচ্ছে সেটাই দেখছি। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভাকে ঘিরে ইতিমধ্যেই ছোটাছুটি শুরু করেছে প্রশাসনিক মহল। সভাস্থলে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের নিয়ে আসা গাড়ির চালক জানালেন, মুখ্যমন্ত্রী আসবেন, অফিসারদের নিয়ে আসছি, নিয়ে যাচ্ছি। দাদা, এই যে মুখ্যমন্ত্রী আসছে জলপাইগুড়িতে, কাজ তো ভালোই হচ্ছে, দেখছি দিনরাত কাজ হচ্ছে, ইমার্জেন্সি কাজ হচ্ছে। কিছুটা বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এখন তো জোরদার কাজ চলছে। হ্যাঁ, এখন জোরদার কাজ চলছে। এখানে মুখ্যমন্ত্রীর প্যান্ডেলের জন্য জনগণ আসবে, তার বসার জায়গাটা ইত্যাদি সব তৈরি করতে, মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য আসবে সবাই। আপনারা কি কাজে এসেছেন? আমরা এখানে গাড়ি ঘোড়া নিয়ে সব আসছি, অফিসারদের নিয়ে আসছি, নিয়ে যাচ্ছি। কেমন কাজ দেখছেন? কতটা দেখছি তো প্রায় 3 ভাগ কাজ হয়ে গেছে। জলপাইগুড়ি পৌরসভার অব্যবস্থাপনার অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিক্রিয়া দিতেও দেরি করেনি পুরো কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সমাজ মাধ্যমে একটি পোস্টে আজ বিরোধী দলনেতা অভিযোগ করেন, জলপাইগুড়ি পুরসভার 1 ও 24 নম্বর ওয়ার্ডে সংযোগকারী করলা সেতুর পাশেই আবর্জনা স্তূপ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। এর ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশে। ঠিক কাছেই রয়েছে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, যেখানে প্রতিদিন অসংখ্য খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয়রা যাতায়াত করেন। এতদিন পুরসভার পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ির সফর উপলক্ষে তড়িঘড়ি সেই আবর্জনা স্তূপ কিছুটা পরিষ্কার করে নীল সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বলেই ঢাকঢোল বাজিয়ে সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতার ভান করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা সব ক্ষেত্রেই অবহেলার ছবি স্পষ্ট। অথচ মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে বাহ্যিক সাজসজ্জার আড়ালে প্রকৃত সমস্যাগুলি আড়াল করার চেষ্টা হচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, আবর্জনা স্তূপ ঢাকতে নীল সাদা কাপড় ব্যবহার করা হলেও দুর্গন্ধ ঢেকে রাখা যায়নি। নীল সাদা কাপড়ে কি আর অনুন্নয়ন ঢাকা যায়? বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিনই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, শুভেন্দু অধিকারী আগে ছিলেন গদ্দার অধিকারী, এখন হয়েছেন গন্ধ অধিকারী। যে জায়গাটির কথা বলা হচ্ছে সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এটি জলপাইগুড়ি পুরসভার প্রাথমিক একটি ডাম্পিং গ্রাউন্ড। এখান থেকেই সমস্ত আবর্জনা মূল ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। এই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন না, মুখ্যমন্ত্রী যাবেন আসাম মোড় হয়ে এবিপিসি ময়দানে। আবর্জনা পরিষ্কার করার পর ঢেকে দেওয়াটাই হলো বুদ্ধিমত্তার কাজ। কলকাতায় বসে কি করে শুভেন্দুবাবু দুর্গন্ধ পেলেন তা বুঝতে পারছি না বলে জবাব দেন সৈকত। তবে অভিযোগ যে একেবারেই অমূলক নয় তা বলছেন অনেকেই। প্রতিদিন এই পথে অসংখ্য মানুষ যাতায়াত করেন, অনেককেই নাকে রুমাল চাপা দিয়েও যেতে দেখা যায়। ওই এলাকায় দুর্গন্ধের অভিযোগ তুলে মানুষের অভিযোগেরও শেষ নেই। দেখুন, শুভেন্দু অধিকারী বাবু মানে এখন আর কোনো কাজকর্ম নেই, সেটা আমি বুঝতে পারছি। একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে সারা ভারতবর্ষে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আছে তাতে বলা আছে যে এই যে আমরা পচনশীল এবং অপচনশীল বর্জ্য বাড়ি বাড়ি থেকে ডোর থেকে কালেক্ট করছি, সেটা একটা সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড হবে, তারপরে ফাইনাল ডাম্পিং গ্রাউন্ডে যাবে। তো এটা হচ্ছে একদম প্রাথমিক যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে ময়লাটা ফেলা হয় এবং তারপরে সাথে সাথে ওখান থেকে আমাদের যে এজেন্সি আছে তারা সেটা নিয়ে যায়।
এই পুরোটাকে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছি এবং সেখানে এক ফোঁটা ফিনাইল ব্লিচিং দিয়ে কোনো গন্ধ নেই। এবং সবচেয়ে বড় কথা যে শুভেন্দুবাবু যে পোস্ট করলেন, উনি এটা ওনার জানা নেই যে ওই রুট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন হচ্ছে আসাম মোড় দিয়ে এসি কলেজের পাশে বিপিসি ময়দানে। আর এটা হচ্ছে আপনার মোহনবাগান সরণিতে, যেটা হচ্ছে একদম সাইডে, যেটা আপনার হচ্ছে পিডব্লিউডি মোড় হয়ে এসে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের পাশ দিয়ে ঢোকে। এবং এখানে প্রতিদিন পরিষ্কার হয়। আপনার বাড়িতে যদি আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসেন, আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু আবর্জনা থাকে, তা আবর্জনাটাকে পরিষ্কার করে ঢেকে দেওয়াটাই তো বুদ্ধিমত্তার কাজ। আসলে শুভেন্দু অধিকারী আগে ছিলেন গদ্দার অধিকারী, এখন হচ্ছেন গন্ধ অধিকারী। উনি কলকাতায় বসে কী করে গন্ধ পেলেন এটা তো আমি বুঝতে পারলাম না। বাঙালি হওয়ায় চাকরি থেকে ছাঁটাই, চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে এক বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। আরও বিস্ময়কর, এই এইচআর ম্যানেজারকে বাংলাদেশি আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে। অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৩রা সেপ্টেম্বর ঘটে এই ঘটনা এবং এরপর আনুষ্ঠানিক ছাঁটাইয়ের নোটিশ হাতে পান তিনি। পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন অভিষেক বাবু। টক টু মেয়রের ফোন, নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান। ঘটনার গুরুত্ব বুঝে রবিবার দুপুরে সরাসরি অভিষেক সেনগুপ্তর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র। সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও। মেয়র গৌতম দেব বলেন, গুরুতর অভিযোগ, এগুলির বরদাস্ত করা হবে না, পুলিশ কড়া ব্যবস্থা নেবে। মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক সেনগুপ্ত। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, মেয়রের সঙ্গে কথা বলার পর তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত এবং পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন। বলছেন আমাকে পক্ষপাত করতে বলছেন, কিন্তু আমি সেটা করিনি দেখেই আমার উপরে জুলুম হচ্ছে, আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে, আমাকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমাকে তো উনি হঠাৎ করে বললেন 3 তারিখে আপনি বাড়ি চলে যান। আমি আমার কোশ্চেন ছিল ওনার কাছে যে আমি তো লিভ চাইছি না, আমি পুরো সুস্থই আছি, জ্বর টর কিছু হয়নি, তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মার্ক করবেন? তখন উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন। মানে আমাকে কোনো কথা বলতে দেবেন, উনি এইটাই করেন। তো ঘন্টার পর ঘন্টা উনি আঙুল দেখিয়ে কথা বলতে গেলে চুপ রইয়ে এরকম করে উনি অনেকক্ষণ কাটালেন যাতে আমার মানসিক একটা যন্ত্রণা হয়। এবার আমি বললাম আপনি মেন টপিকে আসুন। তো উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে উনি আমার উপরে ভরসা নেই, আমার ধর্মের উপরে উনি ভরসা করতে পারছেন না। তা উনি ডাউট করছেন যে আমি বর্ডার পেরিয়ে এখানে এসেছি আর আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো বিশেষ সম্প্রদায়ের হয়েও আমি হিন্দু সেজে বসে আছি। এটা ওনার ধারণা। এটা কি আপনার শুধুমাত্র প্রতিবাদ স্বরূপ, মানে চাকরি ফেরার ইচ্ছে নেই, শুধু প্রতিবাদ? দেখুন, চাকরি ফেরার আমার এই চাকরিতে ফেরার আমার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। এবং আমার জায়গায় যদি যে কেউ হবে, আপনিও হবে, তো এইরকম সংস্থার মধ্যে আমি নাই যেতে বলবো সবাইকে, আর আপনিও হয়তো যাবেন না। আমি একটা কথা বলি যে শিলিগুড়ি ওনার অভিযোগ সেটা শিলিগুড়ি থানায় যাওয়ার পর উনি আমাদের চিলড্রেন পার্কে যে পুলিশ সের অফিসার থাকে ডিসিপি ওনার অভিযোগটা রিসিভ করেছিলেন এবং উনি সিপির কাছে গেছিলেন। সিপির অফিস থেকে তাকে PA টু কমিশনার অফ পুলিশ পাঠানো হয়। সেই ম্যাডাম খুব ভালো ব্যবহার করেছিলেন তার সাথে এবং তাকে কাউকে ফোন করে তিনি থানায় যেতে পারেন। কিন্তু থানায় গিয়ে ওনাকে থানার থেকে আবার ডিসিপির কাছে যেতে হবে। এই টোটাল ব্যাপারগুলো আমি কমিশনার অফ পুলিশকেই বলবো। ওনারা দেখুন ওনাদের ইন্টারনাল ব্যাপার কি সিস্টেমে কি হয়, আমি এটা ওয়ান উইন্ডো সিস্টেমে কাজ করতে বলেছে। সুতরাং এত এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে যাওয়াটা সেটা যাতে না হয় সেটা বাঞ্ছনীয়, এটা একটা বলবো। দ্বিতীয়ত বলবো যে এটা সামাজিকভাবে মোকাবিলা করব। রাজনীতির এটা ব্যাপার আছে কি নেই সেটা পরের ব্যাপার। বাংলায় এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। এবার মাদক বিরোধী অভিযানে নামলেন এলাকাবাসী। সোমবার রাতে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনি এলাকায় একজোট হয়ে এলাকাবাসীরা হানা দেন এক বাড়িতে। সেখান থেকে 2 যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর ছেলে বলেও জানা গেছে। আটক 2 যুবককে হেফাজতে নিয়ে যেতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভও দেখান এলাকার বাসিন্দারা। অভিযোগ উঠেছে, শহরের চাপের মুখে পড়ে এখন গ্রামাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে নিয়মিত ব্রাউন সুগারের আসর বসত, চলতো কেনা বেচাও। সেখানেই মাদক কিনতে এসে ধরা পড়ে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ছেলে। পাশাপাশি মাদক বিক্রির অভিযোগে আরেকজন যুবককেও পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। এলাকার মাদক চক্র বন্ধে পুলিশের আরও সক্রিয় ভূমিকা দাবি করেছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই অভিমত, প্রশাসন কঠোর পদক্ষেপ নিলে তবেই এভাবে মাদক কারবার রোখা সম্ভব। উল্লেখ্য, সম্প্রতি একজোট হয়ে মাদক বিরোধী অভিযানে নেমেছেন জলপাইগুড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের স্টেশন রোড সংলগ্ন এলাকার বাসিন্দারা। আমার নাম বিনা রায়, আমি টিএমসির। আমরা তো চাই যে আমাদের পরিবেশটা সুস্থ থাক, ভালো থাক, কিন্তু কিছুদিন থেকে আমার এলাকায় খুব দারু বিক্রি হয় বাড়ি বাড়ি। এই যে ড্রাগস এগুলো সব এখন দেখি, এখন এগুলোও বিক্রি হচ্ছে। একটা পুলিশ অফিসারের ছেলে, সেও বাড়িতে বিক্রি করে। এগুলা নিয়ে আমাদের ছেলে পেলে এখন একটু সচেতন হয়েছে, ওরা এখন এইটার প্রতিবাদ করতে চায়। হ্যাঁ, এখন আমরাও চাই যে আমাদের এলাকায় হোক একটা প্রতিবাদ, আর আমি এটাই আশা করি যে প্রশাসন একটু তার ব্যবস্থা নেই। আজকে যাকে ধরা হলো, পুলিশ নিয়ে গেল, সে কে? ওই ছেলেটার বাড়ি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে একটা ছেলে আছে আমাদের ইন্দিরা কলোনির। ওর বাবা পুলিশ অফিসারের ছেলে, আগে চাকরি করতো, এখন রিটায়ার হয়েছে ওর বাবা। হ্যাঁ, ওনার সঙ্গেই তো ওই ছেলেটাকে ধরা হয়েছে। মনোজিৎ চক্রবর্তী, আমি ইন্দিরা কলোনির বাসিন্দা। আজকে আমরা দুজনকে ধরলাম বিএস করে। আমাদের ইন্দিরা কলোনিতে একজন পাঙ্কা মুখার্জি নামে একটা ছেলে, ও অনেকদিন ধরে বিএস এবং মাদক দ্রব্য জিনিস বিক্রি করছিল। তো আজকে আমরা সব ছেলেপেলেরা, জুনিয়র ছেলেপেলেরা সব এখানে হয়ে আমরা সেই ইয়েটাকে হাতে নাতে ধরছি এবং আমরা প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন এসেছে, পুলিশ প্রশাসন ওদের দুজনকে নিয়ে গেছে। আর আমরা সব এটাই চেষ্টা করবো যাতে পাড়াটা একটু সুস্থভাবে চলে, কারণ এগুলা তো খারাপ জিনিস না, সমাজের এগুলা হিতে বিপরীত হয়। তো এগুলা যাতে কমে পাড়াতে, আর প্রশাসন যাতে একটু গুরুত্ব দিয়ে দেখুক। যারা ধরা পড়লো তারা একজন বড় বাড়ির বাসিন্দা, আরেকজন আমাদের ইন্দিরা কলোনির বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, এমনকি নাম পাঙ্কা মুখার্জি। তার পরিচয় তার বাবা রিটায়ার পুলিশ অফিসার, আর তার ছেলে এরকম জিনিস করে বেড়াচ্ছে, মাদক দ্রব্য জিনিস খায় এবং কি বিক্রিও করে, দুটা জিনিসই করে। পুলিশকে এগুলো বিষয়ে আমরা ইনফর্ম জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এবার পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটা আমাদের দেখা। আমরা পঞ্চায়েতের সাথে কথা বলে ডিসাইড করে
কয়েকশো কিলোমিটার পায়ে হেঁটে বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে আনবে মাটি, আর তা দিয়ে তৈরি হবে শিবের মূর্তি। এই ধরনের ঘটনায় সবাই হতবাক। আদৌ কি এটা সম্ভব করতেই পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন পুলিশ লাইন এলাকার এক ব্যক্তি। পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে মাটি এনে নিজের বাড়িতে শিব মন্দির গড়ার কাজ করবেন জলপাইগুড়ি শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা মনোজ শর্মা। বিগত বছরও তিনি পায়ে হেঁটে কয়েকশো মাইল অতিক্রম করেছেন। সেখান থেকে এনেছেন পাথরের মূর্তি, মাটি। এবার বাবাধাম, কামাখ্যা সহ বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ঘুরে সেখান থেকে মাটি সংগ্রহ করে আর সেই মাটি দিয়েই বাড়িতে তৈরি করবেন শিবের মূর্তি। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি জায়গা থেকে মাটি সংগ্রহ করেছেন। এবার তিনি বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে পায়ে হেঁটে মাটি সংগ্রহ করবেন। আর এই ধরনের পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার যাওয়ার কাজে অনেক মানুষই অবাক হচ্ছেন। তোমার নাম কি? আমার নাম মনোজ শর্মা। বাড়ি কোথায়? বাড়ি জলপাইগুড়ি পুলিশ লাইন। কোথায় যাচ্ছ আজকে? আমি পায়ে হেঁটে 12 জ্যোতির্লিঙ্গের পাথর, মিট্টি মন্দিরের নিচ্ছি। এখন অবধি 5টা হয়ে গেছে। যেটা আসামে মা কামাখ্যাতে 4টা জ্যোতি আছে, ওইখানে জলপাইগুড়ি থেকে হেঁটে পায়ে হেঁটে জলপেশ মন্দির যাব। জলপেশ মন্দির থেকে আবার পায়ে হেঁটে মা কামাখ্যা মন্দিরে पैदल यात्रा করব। আর সব জায়গাকার মিট্টি নিয়ে আমি বাড়িতে একটা শিব মন্দিরের মন্দির বানাইতে চাই। বাস। কবে আমাদের কতদিন লাগবে এখান থেকে যেতে? মোটামুটি 15 থেকে 20 দিন পৌঁছে যাবেন আপনি? আমি বাবাধামেও যাই আসলাম 24 দিনে। পায়ে হেঁটে গেছি? পায়ে হেঁটে গেছি বাবাধামে। হ্যাঁ, বাবাধাম, বাসুকিনাথ, চিরকুট পাহাড়, তপোবন সব পায়ে হেঁটে করছি। আচ্ছা। আর রিপোর্টার, ঝাড়খণ্ড রিপোর্টার সবার কাছে আমার ছবি আছে। আমার নাম মনোজ শর্মা। কোনো রাজনৈতিক দল কলেজের ভেতরে আসবে না, আর তাই নিয়েই কলেজের ভেতরে অশান্তির পরিবেশ। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের তৃণমূল ছাত্র সংগঠন তারা কলেজে একটি সংগঠন তৈরি করবে, কিন্তু কলেজে যারা পড়ুয়ারা রয়েছে তাদেরও হোস্টেলের পড়ুয়াদের দাবি কলেজে কোনো রাজনৈতিক দলকে প্রবেশ করতে দেওয়া যাবে না। আর তা নিয়েই বিক্ষোভ কলেজের গেটের সামনে। হোস্টেলে থাকা কিছু পড়ুয়া এবং কলেজের পড়ুয়ারা বলেন কলেজের ভেতরে কোনো রাজনৈতিক সংগঠন আসবে না। এদিন সন্ধ্যায় ধুমধুমার কাণ্ড জলপাইগুড়ির পলিটেকনিক কলেজের গেটে। হওয়ার কারণ আমাদের কলেজের মধ্যে বহিরাগত বাইরের অনেকগুলো ছেলে পেলে এসে কলেজ ক্যাম্পাসের মধ্যে হচ্ছে পার্টি পলিটিক্স করতেছে। আর বিগত আমাদের কলেজের মধ্যে অনেক বছর ধরে পার্টি হয়ে এসেছে, হয় যিনি তা না, বাট বাইরে, ক্যাম্পাসের বাইরে। আজকে প্রথমবার আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে দাদাদের মেমোরিয়ালের উপরে, এমনকি ক্যাম্পাসের ভিতরে চারিপাশের মধ্যে হচ্ছে এরকম ভাবে টিএমসিপির পতাকা লাগানো। আপনারা চান কি? মূলত আমরা পার্টি চাই না। আমাদের কলেজের মধ্যে কোনোদিনও পার্টি ছিল না, সে সিপিএম হোক, সে বিজেপি হোক, এমনকি সেটা তৃণমূলই হোক না কেন, আমরা কোনো পার্টি চাই না। কেন কি যখনই পার্টির বিভেদটা আসবে তখন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা করে পার্টিগত, সবাই হচ্ছে পার্টিগত এখানে রিলেটেড। কেউ এই পার্টিকে সাপোর্ট করে, কেউ ওই পার্টিকে সাপোর্ট করে, তখন 3 পার্টি 3 জনের মধ্যে লড়বে, কলেজটার কলেজ থাকবে না। তো সেইটা আমরা চাই না একদম। আজকে তারা এসে কি করলো? তারা আজকে এসেছিল, এসে তারা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছে। স্যারের বক্তব্য স্যার কিছু সেরকম ভাবে আমাদেরকে খুলে বলছেন ওপেনলি। স্যার আমাদেরকে বলছেন যে হচ্ছে স্টুডেন্টরা যেটা ইচ্ছা এডুকেশন করতেই পারে। তো আপনি এখন কথাটা বলুন যে স্টুডেন্টরা যদি এখানে এসে যদি এডুকেশন, আপনাদের স্টুডেন্টদের বক্তব্য কি? আমাদের স্টুডেন্টদের বক্তব্য যে আমরা মেজরিটি চাই যে আমাদের কলেজে কোনো পলিটিক্যাল পার্টি হবে না, কিন্তু আমাদের কলেজের কটা স্টুডেন্ট তারা হচ্ছে বাইরের থেকে পার্টিকে ইনভলভেশন করাচ্ছে আমাদের কলেজে। আপনারা সবাই চাচ্ছেন না পার্টি? একদমই না, আমরা কেউই চাই না। এখানে আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন সবাই সহমত, আমরা কেউ পার্টি চাই না। তার জন্য আমাদের আজকে প্রটেস্ট। এই স্লোগান হওয়ার পিছনে কারণ হলো যে আমাদের কোনো তৃণমূল ছাত্র পরিষদ আমরা চাই না। আমাদের যারা ছাত্র আছে, দাদারা আছে, সিনিয়র দাদারা আছে, তাদের কাছে তারা কেউ এই ছাত্র পরিষদ চায় না। আমাদের কোনো ফ্যাসিলিটি ওদের কাছ থেকে। তারা কি বলছে? তারা এসে কি বলছে? তারা এসে ওরা নিজের মতো করে, বাইরের ছেলেবেলা এসে নিজের মতো করে র্যালি করলো, আমাদের কলেজ ক্যাম্পাসে পতাকা টাঙিয়ে দিয়েছে। কিসের পতাকা? তৃণমূলের পতাকা। ছাত্র পরিষদ। তোমরা কি চাও? আমরা কোনো পার্টি চাই না। কোনো পার্টি চাও না? আগে কি পার্টি ছিল কলেজে? না, আগে পার্টি কোনো ছিল না। কোনো পার্টি ছিল না। ইঞ্জিনিয়ারিং কলেজে পার্টি নাই, তা আমাদের কলেজে কেন পার্টি থাকবে? পার্টি চাই না। কারণ সামনে আমাদের হোস্টেলে আমরা পার্টি আসলে ঠিকঠাক ভাবে থাকতে পারবো না। নিজের মর্জি মতো যেটুকু টাইম আমাদের আছে হোস্টেলে থাকার বা ক্যাম্পাসে থাকার, এটা আমরা পারবো না। কারা আসছিল আজকে? বাইরে থেকে 3 জন এসেছিল। হ্যাঁ, তৃণমূল ছাত্র পরিষদ। তারা এসে কি করলো? প্রিন্সিপালের সাথে মিটিং করেছিল, আমাদেরকেও ডাকছিল সেখানে। তো প্রথমে স্যার বলেছিল যে কোনো ইউনিয়ন চাই না,
তারপর তারা কি, তাদের বক্তব্যটা কি, এসে কি বলছে? তারা বলছে যে চায় না, তারপর আমাদের স্যাররা বলছিল যে চায় না, তারপর আবার আমাদেরকে ডেকে বলে যে তোমাদের যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তো এরা পাশে থাকবে। তো আমরা চাই না পার্টি, আমরা যেভাবে আছি, আমাদের মাসিরা আছে, গার্ড কাকুরা আছে, সবাই আমাদের ঠিকভাবেই রাখে। মানে তোমরা নিজেরা চলতে চাও? কি নাম তোমার? কি নাম তোমার? জলপাইগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী, 13 দফা দাবি পেশ করবে জেলা কংগ্রেস। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি জেলা কংগ্রেস ভবনে জাতীয় কংগ্রেস দলের জেলা সভাপতি অমিত ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এরই সঙ্গে সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা বিশ্বকবির ফটো পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে কার্যত তুলোধনা করেন রাজ্যের শাসক দল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিনের সাংবাদিক সম্মেলনে অমিত ভট্টাচার্য বলেন, দাবিগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ি পৌরসভাকে দ্রুত কর্পোরেশনে রূপান্তর করা, হাসপাতালে কিছু জরুরি পরিষেবা চালু সহ হাতির ক্রমাগত আক্রমণে ফসলের ক্ষতি হওয়ায় কৃষিকাজ করতে পিছিয়ে যাচ্ছে কৃষকদের একটি বড় অংশ। সেই বিষয়টিও মুখ্যমন্ত্রীর গোচরে আনা হয়েছে এই দাবি সনদ পেশ করার মধ্য দিয়ে। অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2025 তারিখে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে আসছেন। এই পরিপ্রেক্ষিতে আমরা 13টা দাবি জানাবো, আপনাদের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করছি এবং আজ বাদ দিয়ে কাল বা পরশু আমরা ওনার নবান্নে ইমেলের মাধ্যমে এই দাবিপত্র পাঠিয়ে দেব। শুরুতেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, কালকে কলকাতায় রবি ঠাকুরের ছবি পুরানো নিয়ে আপনার দলের ছেলেরা যে কাণ্ড করলো তা রীতিমতো দুর্ভাগ্যজনক, এবং যে অজুহাত দিল, অজুহাত খাড়া করলো ক্ষমা না চেয়ে, সেটা আরও দুর্ভাগ্যজনক। আমরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের কথা বলে হাজারো সমস্যা, কিন্তু সব সমস্যা লেখা যায় না বা তুলে ধরা যায় না, তার মধ্যে যেগুলো মূল আমাদের মনে হয়েছে সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে জলপাইগুড়ি হাসপাতালে কতগুলো জরুরি ইনফরমেশন আমরা দিয়েছি যেগুলো করা দরকার। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিকে কর্পোরেশনে উন্নীত করবার কথা আমরা বলেছি। বৃষ্টির যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য কম্প্রিহেন্সিভ ড্রেনেজ সিস্টেমের কথা আমরা বলেছি। ধূপগুড়িতে অতি সত্বর পৌরসভা নির্বাচনের কথা বলেছি। ময়নাগুড়িতে একটা সরকারি লাইব্রেরির জমি আমাদের কাছে খবর আছে যে বেদখল হয়ে গেছে, বেহাত হয়ে গেছে, সেটা তদন্তের দাবি করছি। এবং বহু পূর্বে ঘোষিত ইলেকট্রিক চুল্লির কিছু জিনিসপত্র ওখানে পড়ে থাকা সত্ত্বেও হাত দেওয়া হয়নি, সেটি তৈরির জন্য আমরা বলছি। এরকম অনেক আছে। ক্রান্তিতে ব্লক হাসপাতাল তৈরি করা, চা বাগানের ব্যাপার নিয়ে আছে। নাগরাকাটা ব্লকে হাতির হামলায় দিনকে দিন এগ্রিকালচার কমে যাচ্ছে, কৃষকদের অনীহা হচ্ছে। হাতি হামলা করছে বলে কৃষকরা ক্রমাগত দিনের পর দিন, বছরের পর বছর চাষের জমিতে চাষের পরিমাণ কমিয়ে দিচ্ছে। এটা খুব অ্যালার্মিং, সতর্কতামূলক, খুব অ্যালার্মিং এটা। এবং আপনার উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষছেদন আগামী দিনে জলপাইগুড়িকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের উপরে দাঁড় করিয়ে দিতে পারে। কারণ আপনারা শুনেছেন সুপ্রিম কোর্টে বলেছে উন্নয়ন নামে পাহাড় কেটে সুড়ঙ্গ, গাছ কেটে রাস্তা, পাহাড় কেটে রাস্তা করলে এমন একটা দিন আসতে পারে যে হিমাচল স্টেটটাই থাকবে না। ঠিক এই কথাটা বলেছে। তো জলপাইগুড়িতে নির্বিচারে এরকম বৃক্ষছেদন এরকম পরিস্থিতির মুখে জলপাইগুড়িকে দাঁড় করিয়ে দিতে পারে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সুযোগ বুঝে দিদি সোনার চেন চুরি করল ভাই।
বর্তমানে তার ঠাঁই শ্রীঘরে। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘর থেকে চুরি যায় প্রায় 14 গ্রামের সোনার চেন। পুলিশের দ্বারস্থ হতেই সোনা উদ্ধার। গ্রেফতার হয় পরিবারের এক সদস্য। গত 22 আগস্ট ঘটনাটি ঘটে শিলিগুড়ি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সূর্য সেন কলোনি ব্লক ডিতে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্লক ডি এর নিবাসী মান্তুর সিং বাড়িতে ছিলেন না। সেই সুযোগ নিয়ে তার ঘর থেকে চুরি যায় সোনার চেন। তড়িঘড়ি দ্বারস্থ হন এনজিপি থানার পুলিশের। অভিযোগের ভিত্তিতে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নেমে প্রায় 20 দিন পর সন্দেহবশত গত সোমবার আটক করে তারই ভাই সোনা সেনকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে সোনা সেন মাদকাসক্ত। এই নেশার টাকা জোগাড় করতেই তার দিদির বাড়িতে গিয়ে সোনার চেন চুরি করে। গত মঙ্গলবার সেই সোনা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় গুণধর সেই ভাইকে। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 54.2 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিভিন্ন জায়গায় সাব পোস্ট অফিস তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি জলপাইগুড়ি নাগরিক সংসদের। মঙ্গলবার বড় পোস্ট অফিসে বিক্ষোভ দেখান সংসদের নেতা কর্মীরা। পিকআপ ভ্যানে গাদাগাদি করে ঝুঁকিপূর্ণ যাতায়াত চা শ্রমিকদের। বেআইনি হলেও কোনো বিকল্প নেই। স্থানীয় বাসিন্দারা চাইছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধ করতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।